কি ভাবছেন, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ? না, এটি থাইল্যান্ড কিংবা মালদ্বীপ না হলেও এ যেন বাংলাদেশের মধ্যেই এক টুকরো থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। বলছিলাম রাঙামাটি কাপ্তাইয়ের কথা। কাপ্তাই দ্রোহ বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম দ্রোহ, যা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত। 1960 সালে কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই দ্রোহটির সৃষ্টি হয়, যার মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন। দ্রোহটির গড় গভীরতা প্রায় 30 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 150 মিটার। দ্রোহটি প্রায় 688 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের জলাধার হিসেবে কাজ করে থাকে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 5% সরবরাহ করে থাকে। কাপ্তাই দ্রোহ শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, বরং মৎস্য উৎপাদন, নৌ পরিবহন, কৃষি সেচ এবং পর্যটনের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রোহের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, জলপ্রপাত এবং দ্বীপসমূহ পর্যটকদের আকর্ষণ করে। তবে এই দ্রোহটি তৈরির ফলে প্রায় 54,000 একর কৃষি জমি পানির নিচে তলিয়ে যায় এবং প্রায় 1 লক্ষ মানুষ বাসচ্যুত হয়, যাদের মধ্যে অধিকাংশই ছিল চাকমা সম্প্রদায়ের লোক। পর্যটকদের জন্য কাপ্তাই দ্রোহ একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে নৌ ভ্রমণ, দ্রোহের দ্বীপসমূহ পরিদর্শন এবং স্থানীয় সাংস্কৃতিক উপভোগ করার সুযোগ রয়েছে। তেমনি আমরাও আজকে চলে আসলাম এখানকার সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হতে। তো চলুন সবাই একসাথে জেনে আসি এখানকার ইতিহাস ও ঐতিহ্য। রাইট নাও আমরা আছি রাঙামাটি কাপ্তাই লেকে। আজকে আমরা একজাক ভ্রমণপ্রিয় মানুষের সাথে ঘুরে দেখবো রাঙামাটি কাপ্তাই লেক এবং জানবো এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। তো চলেন যাওয়া যাক। আমরা কিন্তু অলরেডি একটা বোটে করে রওনা করেছি আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম হাজারীবাগ নামক একটি স্থানে। এখান থেকে আমরা সকালে নাস্তা শেষ করব। নাস্তা করে দেন হচ্ছে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবো এখান থেকে। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আমাদের বোটগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে নাস্তা করব, নাস্তা করে দেন হচ্ছে আমরা রওনা করব। আমরা এখন সকালে নাস্তা শেষ করে আবার বোটে চলে আসলাম। আমাদের সকালের নাস্তার মেনুতে ছিল একটি সিদ্ধ ডিম, খিচুড়ি আর হচ্ছে 2 পিস সালাদ মানে শসা। আর এখন হচ্ছে আমাদের গন্তব্য বৌদ্ধ মন্দির। আমরা চলে আসলাম এখন আমাদের প্রথম গন্তব্যে বৌদ্ধ মন্দিরে। কিছুটা পথ আমাদের পাহাড়ি পথ হাঁটতে হবে, তারপর হচ্ছে মন্দিরটা পাবো। আমাদের এই রাস্তাটা পার হয়ে তারপর হচ্ছে মন্দিরের সামনে যেতে হবে। এখানে হচ্ছে মন্দিরটা। দেখলে হয় না, এটা পানি আগে থাকতে হবে। বৌদ্ধ মন্দির ওঠার আগে পাহাড়ের নিচে কিন্তু একটি পাহাড়ি বাজার পেয়ে যাবেন। সেখানে কিন্তু আনারস, ডাব, পাহাড়ি বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন। বাজারটি আসলে অনেক বড়, নিচ থেকে আসলে তো একটা বোঝা যায় নাই, বাট উপরে এসে দেখলাম কিন্তু এখানে প্রচুর পরিমাণে দোকান আছে। আপনারা ওঠার পরে কিন্তু ভিতরে অনেকটা ভিতরে চলে আসবেন, তারপরে কিন্তু দোকানে শেষ নেই। দোকান হ্যাঁ হ্যাঁ পুরোটাই বাজার। পাহাড়ে ওঠার পূর্বে দেখা মিলবে এরকম আদিবাসীদের সুবিশাল একটি বাজার, যেখানে পেয়ে যাবেন পাহাড়ি আনারস, ডাব, কলা এবং অন্যান্য খাবার সামগ্রী থেকে শুরু করে তাদের ঐতিহ্যবাহী সকল পোশাকগুলো। পাহাড় ওঠার আগে এরকম মিষ্টি আনারসগুলো খেয়ে দেখতে পারেন। সাধারণত পাহাড়ি আনারসগুলো অনেক রসালো এবং মিষ্টি হয়ে থাকে। এখান থেকে কোনো কিছু কেনার পূর্বে অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা একটি আনারস নিয়ে নেই এবং আনারস খেতে খেতেই পুরো বাজারটি ঘুরে দেখতে থাকি। কিছুটা ভিতরে গিয়ে দেখতে পাই এখানকার আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করা। তাদের যে পোশাকের চাহিদাগুলো আছে তারা নিজেরাই তৈরি করে সেটার চাহিদা মেটায়। এছাড়াও পর্যটকদের জন্য অনেক ধরনের পোশাক বানিয়ে তারা বিক্রি করে থাকে এবং এই বিক্রি করা টাকা দিয়ে তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মিটিয়ে থাকে। এই পাহাড়ি বাজারটা কিন্তু বেশ বড়। আপনারা আসলে পুরোটা ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন এবং হচ্ছে এখানকার যে ঐতিহ্যবাহী যে পোশাকগুলো এবং হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে, চাইলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি আপু এখানে তৈরি করতেছে একটা পোশাক। এটা কি বানাইতেছেন আপু? ওড়না। এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু তাদের নিজের হাতে তৈরি করা।
নৌকা থেকে নামার পরে কিন্তু আপনাকে এরকম একটি রাস্তা পাড়ি দিয়ে তারপর হচ্ছে মন্দিরের সামনে যেতে হবে। আমরা সামান্য উঠলাম, আরও কিছু পথ বাকি আছে। চলো দৌড়ি বাকিরা, এনজয়। অনেক তেল কমে না বাড়ে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য চট্টগ্রামের অন্যতম মনোমুগ্ধকর জেলা রাঙামাটি। এই জেলার হৃদয়ে অবস্থিত একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন হলো রাঙামাটি বৌদ্ধ মন্দির। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যাধিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত। বৌদ্ধ মন্দিরটি মূলত থেরবাদী বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নির্মিত হয়। এটি শহরের কেন্দ্রস্থলে পাহাড় ও লেকের মাঝে একটি শান্ত পরিবেশে অবস্থিত। মন্দিরটির প্রতিষ্ঠা কবে হয়েছিল তার সঠিক তথ্য কিছুটা বিতর্কিত হলেও এটি বহু দশক ধরে স্থানীয় এবং ভ্রমণ পিপাসু মানুষদের জন্য পবিত্র ও দর্শনীয় স্থান। রাঙামাটি বৌদ্ধ মন্দির পর্যটকদের জন্য অন্যতম একটি আকর্ষণ। যারা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য একসাথে অনুভব করতে চান তাদের জন্য এই মন্দিরটি একটি আদর্শ স্থান। এছাড়াও এখানকার পরিবেশ এতটাই শান্ত ও নির্জন, অনেকেই এখানে কিছু সময় কাটাতে আসেন মানসিক প্রশান্তির জন্য। আমরা কিন্তু বৌদ্ধ মন্দির ঘোরা শেষ করে এখন আমরা রওনা করেছি আমাদের আজকে দিনের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। এই জায়গাটাতে কিন্তু অন্যরকম একটা ফিল পাচ্ছি। দুই পাশে কিন্তু উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান থেকে কিন্তু এই লেকটি বয়ে গেছে। এই ভিউটা দেখেন, জাস্ট অনুভব করেন। মূলত এটাই কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা এই কাপ্তাইয়ে। আর দ্বিতীয় অভিজ্ঞতাটা হচ্ছে আমি কিন্তু এর আগে কখনো ট্যুর গ্রুপের সাথে ট্যুর করি নাই, কিন্তু বেশ ভালোই লাগছে আসলে। অনেক মানুষজনের সাথে একসাথে ঘুরতেছি এরকম একটি বোট নিয়ে, এরকম সুন্দর একটি লেকের মাঝে। আর আমি এই মুহূর্তে আছি একেবারে বোটের সামনের অংশে। তো এখানে বসে একটু সিরিয়াল পাচ্ছেন আর কি, অপেক্ষা করছি এখানে একটু বসার জন্য। চলে আসলাম শুভলং ঝর্ণায়। দুটি পাহাড়, এই পাহাড়ের মধ্যবর্তী স্থানে কিন্তু রয়েছে শুভলং ঝর্ণা। ঝর্ণা আসার সময় মোটামুটি সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছিল এই ঝর্ণায় গোসল করার জন্য। স্যাডলি বলতে হচ্ছে এই পাহাড়ে আমরা এক ফোঁটা পানিও পাই নাই, যার ফলে আমরা এখান থেকে বুটটি ঘুরিয়ে চলে যাচ্ছি অন্য একটি স্থানে। আমরা শুভলং ঝর্ণায় গিয়েছিলাম, সেখানে আসলে এক ফোঁটা পানিও পাই নাই, যার ফলে গোসল করার জন্য আমাদেরকে একটু বিরতি দিয়েছে এরকম ছোট একটি টিলার সামনে। তা আমাদের বোটটা আছে এদিকে। বর্ষার মৌসুমে কিন্তু এই টিলাটার থাকে না, এই বর্ষার মৌসুমে কিন্তু এই টিলাটা পুরোপুরি ডুবে যায়। এবং আমার ওই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে যে টিলাগুলো আছে ছোটোগুলো, এগুলো কিন্তু সব ডুবে যায়। তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমাদের এখানকার যে ট্যুরমেট যারা আছে তারা কিন্তু সবাই এখানে গোসল করতেছে। শেষ কমপ্লিট। টিলার উপর থেকে কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো জোশ লাগতেছে। মূলত আপনারা যারা সোলো ট্যুর করতে চান বাট একা সাহস পান না, তারা কিন্তু একটি কাজ করতে পারেন। আপনারা অনলাইনে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে যারা কিন্তু ইভেন্ট করে প্রত্যেক বৃহস্পতিবার অথবা যে কোনো ছুটির দিনে তারা ইভেন্ট রেডি করে। তাদের সাথে কিন্তু আপনারা খুব সহজে অল্প খরচে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি কোনো সমস্যা হয় না। কারণ বর্তমান সময় কিন্তু একসাথে টিম রেডি করা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। কারণ কেউ জব করে, কেউ পড়াশোনা করে, সেই ক্ষেত্রে সবাই একত্রে হওয়া অসম্ভব হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে পারেন বিভিন্ন ট্যুর গ্রুপের সাথে ট্যুর করতে। আর আমাদের আরেকটি গ্রুপ কিন্তু এদিকে তারা গোসল করতেছে। ভাইয়েরা সবাই গোসল করতেছে, আমরা উপরে বসে শিশিতেছি, কিছু করার নাই। এই যে আমার হাতে এক ফুট স্যান্ডেল মূলত এই জিনিসগুলো কিন্তু মিস করতেছি প্রচুর, কারণ আমাদের কিন্তু সুইমিং কস্টিউম নাই। আমরা এক্সট্রা কোনো ড্রেসে পাই না, এক ড্রেসে আসছি, এক ড্রেসে চলে যাব, যার ফলে আমরা কিন্তু এখানে গোসল করতে পারতেছি না। তো যাই হোক, ওরা এনজয় করুক। রাইট নাও আমরা আছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। তো আমরা কিন্তু দুপুরে খাবার শেষ করে আমরা চলে আসছি ডিরেক্টলি
ঝুলন্ত ব্রিজে। এই মুহূর্তে আমি ব্রিজের উপরে আছি। এখান থেকে মোটামুটি একটা মালদ্বীপ একটা ভাইব আসতেছে এখান থেকে। এখন এই পাহাড় থেকে উপরে উঠবো, দেখি উপরে কি আছে। অনেকটা ভিতরে কিন্তু চলে আসছি। আর আমার ঠিক সামনে আমি যেটা দেখতে পাচ্ছি আমি দেখাবো আপনাদেরকে। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখেন। একবার দেখেন এই ভিউটা, পুরো মালদ্বীপের মধ্যে একটা ভাইব আসতেছে এখান থেকে। আর এখানকার যে বাতাস, প্রচন্ড ঠান্ডা বাতাস। আমরা এই মুহূর্তে আছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। এটা ছিল আমাদের তৃতীয় গন্তব্যস্থান। আমাদেরকে সময় দেওয়া হয়েছে 2.5 ঘন্টা। এখানে ঘোরার জন্য আমাদেরকে 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তো অনেক লম্বা একটা টাইম। ঝুলন্ত ব্রিজটা ক্রস করার পর আপনারা ঠিক এরকম একটি সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। সিলেটে কিন্তু পুরোপুরি চোখ জোড়ানো একটা ভিউ আর সাথে ঠান্ডা বাতাস। আমি কিন্তু আসলে এখানে একটি গাছের শিকড়ের উপরে বসে এখানকার ভিউটা উপভোগ করতেছি। তো আমাদের ঝুলন্ত ব্রিজ এরিয়া ঘোরা শেষে আমরা এখন হচ্ছে আমাদের লাস্ট গন্তব্যে আমরা রওনা করেছি। আমাদের বোট এখানে আছে। আমরা এখন রওনা করেছি হচ্ছে পলওয়েল পার্কের উদ্দেশ্যে। আজকে কিন্তু রাঙামাটি ডে ট্যুরের একেবারে আমরা সর্বশেষ গন্তব্যের দিকে রওনা করেছি। আমরা এখন ছিলাম ঝুলন্ত ব্রিজের দিকে। এখানে কিন্তু বেশ লম্বা একটা সময় আমরা পার করলাম। এখন যাচ্ছি আমরা পলওয়েল পার্কের উদ্দেশ্যে। কিন্তু আমরা এরকম একজাক ভ্রমণপ্রিয় মানুষদের সাথে কিন্তু পুরো কাপ্তাই লেকটা ঘুরলাম এবং আজকে হচ্ছে ডে ট্যুরের সর্বশেষ স্পটে আমরা চলে আসছি। তো এখান থেকে কিন্তু আমাদের ট্যুরটা শেষ হবে। তো আমরা এখন পলওয়েল পার্কের ভিতরে ঢুকবো, সেখান থেকে কিন্তু আমরা বিদায় নেব এই রাঙামাটি কাপ্তাই থেকে। এই মুহূর্তে আমি আছি পলওয়েল পার্কে, আর আমি এদিকে এরকম একটা জায়গায় উঠতেছি। আর আমার সামনে কিন্তু এই পলওয়েল পার্কের মাঝে কিন্তু একটি ছোট ঝুলন্ত ব্রিজ আছে। আমরা এখান থেকে ওই সামনের ভিউ পয়েন্টটাতে যাব। আর বর্তমানের যে ওয়েদারটা পুরো মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। সেই ছোট ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ এটাও। মুহূর্তের মধ্যেই কিন্তু পুরো শান্ত লেকটা পুরো অশান্ত হয়ে গিয়েছে। কিন্তু কাপ্তাইয়ের বর্তমান যে রূপটা দেখতে পাচ্ছেন, পুরোপুরি মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। এই ওয়েদারটা কিন্তু এই কাপ্তাইয়ের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ করে দিয়েছে। একবার দেখো, বাতাসের তীব্রতার কারণে প্রচণ্ড পরিমাণে ঢেউ হইতেছে। বাতাসের গতিবেগ কত আপনারা পানির দিকে তাকালে বুঝতে পারবেন, কত বড় বড় একটা ঢেউ আসতেছে। সেখান থেকে এই বোটের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আমার বোট ঢেউ খেলতেছে। পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ রাঙামাটি জেলার কাপ্তাই লেকের তীরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও রিসোর্ট যা রাঙামাটি জেলার পুলিশ কর্তৃক পরিচালিত হয়। পলওয়েল পার্কে অবস্থিত লাভ পয়েন্ট একটি স্মৃতিস্তম্ভ যা 2018 সালে নির্মিত হয়। এটি 2014 সালে কাপ্তাই লেকে নৌভ্রমণকালে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি এবং আমেরিকান দম্পতি আলাউদ্দিন পাটোয়ারি ও আইরিন মিলার স্মরণে নির্মিত হয়।
রাঙামাটির বিকেল এক অপূর্ব সৌন্দর্যের প্রতিচ্ছবি। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন কাপ্তাই লেকের শান্ত জলে সূর্যের রক্তিম প্রতিচ্ছবি এক মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। পাহাড়ের সবুজ ঢেউয়ের মাঝে লেকের জলরাশি যেন সোনালী আলোয় ঝলমল করে ওঠে। এই সময়ে স্থানীয় নৌকাগুলো লেকের মাঝে ধীরে ধীরে ভেসে বেড়ায় আর বাতাসে ভেসে আসে পাহাড়ি পাখির কণ্ঠস্বর। পর্যটকরা হ্যাঙ্গিং ব্রিজ বা লাভ পয়েন্টে দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে, যা তাদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে। রাঙামাটির বিকেল প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যা হৃদয়কে প্রশান্তি ও আনন্দে ভরে তোলে।